সংস্কার উদ্যোগের নানা প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশেষ করে প্রধান রাজনৈতিক দল বিএনপির তুমুল আপত্তি থাকা সত্ত্বেও এবং জুলাই জাতীয় সনদ নিয়ে তাদের ভিন্ন রকম অবস্থান থাকা সত্ত্বেও সরকার জাতীয় ঐকমত্য কমিশন আগামী 15ই অক্টোবরের মধ্যে এই জাতীয় জুলাই জাতীয় সনদের একটি চূড়ান্ত রূপরেখা দিতে চায় এবং এটি তারা করতে চায় যে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের মাধ্যমে, অর্থাৎ প্রত্যেকটি রাজনৈতিক দলকে স্বাক্ষর করতে হবে। এটি আজকে আমি ঢাকার একটি পত্রিকায় পড়ছিলাম এবং আজই আমি যখন কথা বলছি জাতীয় ঐকমত্য কমিশনের এ নিয়ে একটি বৈঠকও আছে। গত 11 থেকে 17 সেপ্টেম্বর 3 দিন তারা বৈঠক করেছে এবং বৈঠকে কোনো সামগ্রিকভাবে ঐক্যমতে পৌঁছতে পারেনি। ফলে 15ই অক্টোবরকে তারা একটা ডেডলাইন করেছে, সেই সময়সীমার মধ্যে তারা এই বিষয়টিকে ফয়সালা করে ফেলতে চায়। খবরে এও বলা হয়েছে যে জাতীয় ঐকমত্য কমিশন 84টি সংস্কার প্রস্তাব মোটামুটি তারা চূড়ান্ত করে ফেলেছে। এই 84টি সংস্কার প্রস্তাব কি আমরা হয়তো একবারে কেউ ঠিক সেই অর্থে বলে উঠতে পারবো না। বিভিন্ন সময়ে আলাদা আলাদাভাবে বিভিন্ন প্রস্তাব নিয়ে পত্রপত্রিকায় লেখালেখি হয়েছে, সেগুলো নিয়ে তর্ক বিতর্ক হয়েছে। কিন্তু এই যে সরকার জাতীয় ঐকমত্য কমিশন 15ই অক্টোবরের মধ্যে একেবারে একটা পূর্ণাঙ্গ রূপ দিতে চাইছে, যদিও একটি গুরুত্বপূর্ণ প্রধান রাজনৈতিক দলকে পুরোপুরি সেটির ব্যাপারে আস্থায় আনা যায়নি। এটি তারা কেন করতে চাইছে এবং এই যে 84টি সংস্কার প্রস্তাব, সেই সংস্কার প্রস্তাবগুলো আসলে কি এমন কোনো প্রস্তাব সেখানে আছে যে প্রস্তাবে সত্যিকার অর্থে আমাদের পুরো বাংলাদেশের অবস্থা কিংবা রাজনীতির অবস্থা, অর্থনীতির অবস্থা বা সামগ্রিক শাসন ব্যবস্থাকে আমূল পাল্টে দেবে? আই ডোন্ট থিঙ্ক সো। আমরা এখন পর্যন্ত যেসব প্রস্তাব নিয়ে আলাপ আলোচনা হতে দেখেছি, তর্ক বিতর্ক হতে দেখেছি, সেখানে একেবারে জাতির উন্নয়নের কিংবা দেশের সামগ্রিক পরিস্থিতি পাল্টে দেওয়ার মতো কোনো প্রস্তাব বা ওয়াও হোয়াট এ গ্রেট আইডিয়া বলবার মতো কোনো প্রস্তাব আমাদের সামনে এখন পর্যন্ত আসেনি। বরং আমরা যেগুলো দেখেছি সেখানে মূলত ক্ষমতা ভাগাভাগি করার কিংবা যারা কখনো জনগণের সমর্থন নিয়ে, জনগণের ভোট নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না, সংসদে আসতে পারবে না, এমন লোকগুলোকে ক্ষমতার ভাগ দেওয়ার কিংবা সংসদ সদস্যের পদ বাড়িয়ে দিয়ে বেশি লোকগুলোকে এবং তাদেরকে একটা এলিট গোষ্ঠীকে ক্ষমতার পার্টনার করার একটি পাকা চিরস্থায়ী বন্দোবস্ত করার কতগুলো প্রক্রিয়া আমরা এই সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে দেখেছি। সেগুলো নিয়ে আলাদা আলাদা করে আলোচনা করবার দরকার আছে। আমার মনে হয় না যে যথেষ্ট পরিমাণে প্রত্যেকটা বিষয় নিয়ে তেমন কোনো আলোচনা হয়েছে। আমরা নানা দিকে আসলে আমাদেরকে ব্যস্ত রাখা হয়েছে এবং নানা ইস্যুতে আমরা ব্যস্ত থেকেছি এবং একটা মবের রাজত্বে, সেই মবের অত্যাচারে তটস্থ থাকতে থাকতে এই যে জাতীয় ঐকমত্য কমিশনের নামে, সংস্কার কমিশনের নামে একটি দেশের খোল নালচে পাল্টে ফেলার সম্পূর্ণ বেআইনিভাবে সংবিধানকে উপেক্ষা করে এই যে প্রক্রিয়া চলছে, সেটির দিকে আমরা আসলে যথেষ্ট মনোযোগী হতে পারিনি। বিএনপির নট সবাই, বিএনপির কোনো নেতা বা বিএনপির একটি অংশ সেগুলো নিয়ে সময়ে সময়ে প্রায় পুরো সময়টাই আপত্তি করে গেছেন এবং অনেকগুলো প্রস্তাব বিএনপি মোটামুটি আটকে রাখতে সক্ষম হয়েছে। কিন্তু অ্যাজ এ হোল সামগ্রিকভাবে বিএনপিও যে খুব স্ট্রংলি বিষয়গুলোকে নিয়ে দাঁড়াতে পেরেছে তেমন নয়, বরং এক অংশ বিরোধিতা করেছে, আর এক অংশ দোদুল্যমান অবস্থায় থেকেছে। এমন একটি অবস্থায় সংবিধানকে উপেক্ষা করে, আইন উপেক্ষা করে একটা বেআইনি কাজের চর্চার একটা কি বলবো যেন একটা মৎসব লেগে গেছে আর কি পুরো সংস্কারের নামে। দর্শক, আমরা যদি সামগ্রিক পরিস্থিতিগুলোর দিকে একটু তাকাই, আমরা দেখি যে এখন পর্যন্ত তারা ঐকমত্য কমিশন যে জায়গায় পৌঁছেছে, তারা সংস্কারের এই দফায় দফায় 5 স্টার হোটেলে দফায় দফায় মিটিং করে সিটিং করে তারা এখন পর্যন্ত যে জায়গায় এসেছে, তারা বলছে যে তারা 84টি সংস্কার প্রস্তাবকে মোটামুটি একটা শর্ট লিস্ট করেছে এবং তাদের হিসাবে তার কিছু অংশ আছে যেগুলো নির্বাহী আদেশ ও অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব এবং তারা মনে করে যে সেগুলো করে ফেলা উচিত হবে অন্তর্বর্তী সরকারের। এবং এর বাইরে আরেকটি অংশ আছে যেখানে সংবিধান সম্পর্কিত প্রস্তাব এবং সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো নিয়েই মূলত এখন পর্যন্ত অচল অবস্থা তৈরি হয়েছে। সেখানে রাষ্ট্রীয় কাঠামো বদলে ফেলা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালু করা, সংসদ সদস্যের পদের সংখ্যা বাড়িয়ে দেওয়া, এরকম নানা রকম প্রস্তাব যেগুলো আসলে একেবারে ফান্ডামেন্টাল কনস্টিটিউশনাল চেঞ্জ।
এখন মুশকিল হচ্ছে কি যে আমাদের যে এক্সিস্টিং সংবিধান আছে, যে সংবিধানটিকে আমরা এখনও স্থগিত করিনি, যে সংবিধানটাকে আমরা ফেলে দিইনি, যেই সংবিধানের ভিত্তিতে বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে এবং এখন পর্যন্ত পরিচালিত হচ্ছে, সেই সংবিধান কিন্তু এই ধরনের কাজগুলো করার কোনো এখতিয়ার এই অন্তর্বর্তী সরকারকে তো দেয়নি, জাতীয় ঐক্যমত্য কমিশনকেও দেয়নি। ফলে জাতীয় ঐক্যমত্য কমিশন যে কাজগুলো করছে, তারা যে প্রস্তাবনাগুলো সামনে নিয়ে এসেছে, পুরোপুরি আমি একটি টেলিভিশন চ্যানেলের সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিকের একটি ইন্টারভিউ শুনছিলাম। তিনি সেখানে স্পষ্ট করে বলছেন যে সংবিধানের উপরে কোনো আইন নেই এবং এই আইনি ভিত্তি দিতে পারে কেবলমাত্র সংসদ। অর্থাৎ তারা যে কাজগুলো করতে চাইছে সেই কাজগুলো সংসদের বাইরে করার কোনো স্কোপ নেই। তার মানে হচ্ছে যে তারা যে প্রস্তাবগুলো করছে সেই প্রস্তাবগুলো তারা রেখে দিতে পারে, পরবর্তীতে যখন সরকার গঠিত হবে সেই সরকারের জাতীয় সংসদে এই বিষয়গুলো আলাপ আলোচনা করে ভোটাভুটির মাধ্যমে সেগুলো তারা পদক্ষেপ নিতে পারে, কিন্তু মানে এই অন্তর্বর্তী সরকার না। কিন্তু অন্তর্বর্তী সরকারের এই জাতীয় ঐক্যমত্য কমিশন তারা আবার যে বিষয়টিকে তারা করতে চাচ্ছে, যে তারা মৌলিক সংস্কার প্রস্তাবটা তারা করতে যাচ্ছে সংবিধান আদেশ জারি করে। আবার একই সঙ্গে তারা নির্বাচনের দিনই একই সঙ্গে একটা গণভোটের কথা বলছে। আবার এরকম একটি প্রস্তাবও আসছে যে 106 অনুচ্ছেদ অনুসারে যেই মানে সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার, যেটিকে বলা হয় বর্তমান সরকার গঠিত হয়েছে যে মতামতের ভিত্তিতে যেটি বলা হয়ে থাকে, সেটি নিয়ে আবার বিতর্ক আছে। কারণ সেই সময়কার প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে তিনি ছিলেন বলে পরবর্তীতে খবর বেরিয়েছে। তাহলে ফুল বেঞ্চ কিভাবে স্বাক্ষর করলো, এরকম নানা রকম বিতর্ক উঠে এসেছে। যাই হোক, সেগুলো অন্য আলোচনা। আবার অনেকে বলছেন যে যেহেতু বর্তমান বিচার বিভাগ পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে একেবারে আজ্ঞাবহ, ফলে সরকার যেটি চাইবে তারা হয়তো সেটির পক্ষেই একটি ব্যাখ্যা দাঁড় করিয়ে দেবে। কিন্তু এরকম কোনো বিধান, এরকম কোনো নীতিমালা কোথাও নেই, বিশ্বের কোথাও নেই। সেটি শাহদিন মালিক তার ইন্টারভিউতে খুব স্পষ্ট করে বলে দিয়েছেন এই বিষয়গুলো। কিন্তু এই সরকার মানে জাতীয় ঐক্যমত্য কমিশন তারা মনে করছে যে না, তারা মানে রাষ্ট্রপতির আদেশ জারি করে কিংবা সুপ্রিম কোর্টের প্রস্তাব, সুপ্রিম কোর্টের একটি মতামত এনে এবং মানে যেদিন জাতীয় সংসদের নির্বাচন হবে একই সঙ্গে তারা একটি গণভোট করে এগুলো সব জায়েজ করে ফেলবে। এবং এই জায়গাটায় বিএনপির আপত্তি আছে, বিএনপি প্রবলভাবে আপত্তি করছে এবং আমি মনে করি বিএনপির এই অবস্থানটি যৌক্তিক। এখন তো দেশে কোনো সিভিল সোসাইটি নেই, সুশীল সমাজ নেই, বা গণমাধ্যম, সংবাদপত্র, সম্পাদক পরিষদ তারাও এই বিষয়গুলো নিয়ে কোনো কথা বলছে না। তারা বলছে না হয়তো বা মবের ভয়ে কিংবা যে কোনো কারণে হোক, তারা এই বিষয়গুলো নিয়ে কথা বলছে না, কিংবা এই বিষয়গুলো নিয়ে আমরা বাইরেও কথা বলার খুব বেশি লোক দেখি না। অথচ এই বিষয়গুলো নিয়ে প্রবলভাবে কথা হওয়া দরকার ছিল, আলোচনা হওয়া দরকার ছিল। এমনকি সোশ্যাল মিডিয়াতে যারা এই সরকারের খুঁটিনাটি টুকটাক নানা বিষয় নিয়ে তারা এমনকি ছবি টবি এইসব নিয়েও যারা ট্রল করে মানে দিন রাত ব্যয় করে ফেলেন, তারাও এই যে গুরুত্বপূর্ণ বিষয় যে রাষ্ট্রের কাঠামো বদলে ফেলার বেআইনিভাবে, সেই জায়গাটার দিকে তারা কেন মনোযোগ দিচ্ছেন না আমি জানি না। কিন্তু আমার মনে হয় এই জায়গাটায় মনোযোগ দেওয়া উচিত। এবং এই জায়গাটায় দেখেন একটা খুবই স্পষ্ট বিভাজন হয়ে গেছে। বিএনপি চেষ্টা করছে যে না, জাতীয় সংসদেই মানে সংবিধান সংক্রান্ত যে কোনো পরিবর্তন যদি করতে হয়, সংযোজন বিয়োজন যদি করতে হয়, সেটি করবে জাতীয় সংসদ। এবং রাইটলি বিএনপির এই পজিশনটাকে আমি সাপোর্ট করি, মনে করি যে এটা একটা যৌক্তিক সমর্থন। আবার জামাত এবং এনসিপি তারা মনে করছে যে না, সাংবিধানিক একটা আদেশ দিয়ে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন এবং এইসব বিষয়গুলি করে ফেলা যায়, হুইচ ইজ আমি তো খুবই মানে একজন আম জনতা আর কি, সাধারণ মানুষ, কিন্তু সংবিধান বিশেষজ্ঞরা বিভিন্ন জায়গায় যেসব কথাবার্তা বলেছেন তারা স্পষ্ট করে দিয়েছেন যে এটি হবে সংবিধানের লঙ্ঘন এবং সম্পূর্ণরূপে বেআইনি। এখন এই বেআইনি কাজটি এই সরকার করতে যাচ্ছে। এবং এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন, বা এখন এই জাতীয় ঐক্যমত্য কমিশন কারা দেখেন, এরা বিদেশ থেকে আসা কয়েকটা লোক 5 স্টার হোটেলে থেকে 5 স্টার হোটেলে বসে বসে মিটিং করে আমাদের পুরা জাতির, পুরা দেশের মানে খোল নালচে তারা পাল্টে দিতে চায়, তারা একেবারে একটা সংস্কার করে ফেলতে চায়। আচ্ছা, এই যে আপনি সংস্কার করবেন, সেই সংস্কারের মধ্যে সাধারণ জনগণের পার্টিসিপেশন কি, তাদের মতামত নিয়েছেন? কৃষকদের মতামত নিয়েছেন? শ্রমিকদের মতামত নিয়েছেন? তাদের সঙ্গে কথা বলেছেন? কথা বলেননি। তাহলে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল বিরোধিতা করছে, তাদের কথা আপনারা শুনতে চাচ্ছেন না, অন্য মানুষের তো নাই। তাহলে আপনাদেরকে কে এখতিয়ার দিয়েছে, কে রাইট দিয়েছে যে আপনারা এত কিছু সব কিছু করে ফেলবেন?
ও নিজেরা নেতা বনে গিয়ে সব কিছু করে ফেলবেন। এবং আমি শুরুতেই বলেছি যে যেই কাজগুলোতে সংস্কারের গুরুত্বপূর্ণ ছিল, ধরেন সংসদ সদস্যরা কোনো লাভজনক পদে থাকতে পারবে না, তারা যখন এমপি হবেন তার ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবেন না, তারা বাজার কমিটি, ইউনিয়ন স্কুল কমিটি, কলেজ কমিটি এগুলোর চেয়ারম্যান হতে পারবেন না। না, তারা কিন্তু এইসব বিষয় নিয়ে কোনো আলাপ আলোচনা করেনি। তারা সংখ্যা বাড়াতে চেয়েছেন। কেন সংখ্যা বাড়াতে চেয়েছেন? যাতে তাদের মতো লোকগুলো আবার ওই যে কি যেন একটা পিআর সিস্টেম করতে চাচ্ছেন, হ্যাঁ, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ সিস্টেম, যাতে যে লোকগুলো কোনোদিন ভোটে পাশ করবে না সেই লোকগুলোকেও ক্ষমতার ভাগ দেওয়া যায়, তাদেরকেও একটা এলিট ক্লাবের মেম্বারশিপটা বাড়ানো যায় সংসদ সদস্যের নামে। তারা কিন্তু ওই জিনিসগুলো করছেন। আবার যে রাজনৈতিক দলের সংস্কার, যে একটি রাজনৈতিক দলের লিডারশিপ প্রসেসটা কিভাবে হবে, রাজনৈতিক দলগুলো কিভাবে পরিচালিত হবে, তার ফান্ড ব্যবস্থাপনার যে একটা জবাবদিহি থাকবে, না, এইসব বিষয়ে কিন্তু মানে যেই সংস্কারগুলো হলে সত্যিকার অর্থে দেশের মানে গণতান্ত্রিক ব্যবস্থার ভালো কিছু হতো, সেই বিষয়গুলোতে তারা কিন্তু কোনো হাত দেয়নি, সেগুলো নিয়ে তারা কোনো কথা বলেননি। তো সংস্কারের মূল জায়গাটাই ছিল যে মানে ৭১কে মুছে ফেলে একটি পাল্টা ৭১-এর বিপরীত একটি ধারাকে প্রতিষ্ঠিত করা যায় এইরকম কিছু ধারা সংবিধানে সংযোজন করা, রাষ্ট্রীয় মূলনীতিতে নিয়ে আসা, পাশাপাশি হচ্ছে এমপির সংখ্যা বাড়ানো, উপরে নিচে এমপি করা, এবং যাতে তাদের লোকগুলো সহজে এমপি হয়ে চলে আসতে পারে এরকম এলিট ক্লাবের একটি ব্যবস্থা করা। এই জায়গায় তারা একটা স্বার্থান্বেষী একটা সংস্কারের দিকেই সবচেয়ে বেশি মনোযোগ তারা দিয়েছেন, এবং সেটি তারা করতে চাচ্ছেন সংবিধানকে উপেক্ষা করে, আইনকে উপেক্ষা করে, সম্পূর্ণ বেআইনিভাবে। আমি মনে করি যে এই বিষয়গুলো নিয়ে আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিজম করেন, কথাবার্তা বলেন, আপনাদেরও কথা বলার দরকার আছে, অন্যান্য রাজনৈতিক দলগুলোরও কথা বলার দরকার আছে, সাংস্কৃতিক কর্মী, সিভিল সোসাইটি প্রত্যেকের কথা বলার দরকার আছে, দেশে বিদেশে প্রত্যেকেরই। দিন শেষে দেশটা আমাদের, এই দেশ গণমানুষের দেশ হোক, এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। আপনি বেআইনিভাবে কিছু নিয়ম চালু করে দিয়ে একটি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারেন না, একটি দেশে আইন ভিত্তিক সমাজ কাঠামো কোনোভাবেই প্রতিষ্ঠা করতে পারবেন না।